দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল এ সমাধিস্থলে। জননীর কোলে শিশু লভয়ে যেমতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত। দত্তকুলোদ্ভব কবিশ্রী মধুসূদন, যশোরে সাগরদাড়ি কপোতাক্ষ তীরে জন্মভূমি। জন্মদাতা দত্ত মহামতি, রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। চরম দারিদ্র্য ও দুঃখে শেষ জীবন অতিবাহিত করে অন্তিম সময়ে মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন এই কবিতাটি। জন্মদাতা পিতা রাজনারায়ণ দত্ত ও মাতা জাহ্নবীর সমস্ত অনুনয় বিনয় উপেক্ষা করে তাদের অবাধ্য হয়ে একসময় তাদেরকে ফেলে চলে গিয়েছিলেন মধুসূদন। ধনির দুলাল এবং বাবা মায়ের একমাত্র আদরের সন্তান ছিলেন মধু। জীবনের শেষ প্রান্তে এসেই যখন তার বোধোদয় হলো, কিন্তু হায়, তখন সব শেষ। না আছে মাথার উপর পিতামাতার ছায়া, না আছে ধন দৌলত। যতদিনে মধু বাড়িতে ফিরে এলেন ততদিনে পিতা মাতা পাড়ি জমিয়েছেন পরপারে। পিতার বিপুল ধন সম্পত্তির কিছু মাত্রও তার জন্য অবশিষ্ট নেই। অথচ কথিত আছে, যৌবনে পিতামাতার প্রাসাদোপম অট্টালিকায় মধুর জন্য নাকি 24 ঘন্টাই কয়েকটি চুলায় নানা রকম সুখাদ্য রান্না করা হতো। কখন মধুর মর্জি হয়, কখন কোন খাবারটি খেতে চায় সে। প্রায়ই কলেজ শেষে এক গাদা বন্ধুবান্ধব মধুর সাথে চলে আসতো মধুর গৃহে, শুধুমাত্র খাওয়ার লোভে। আলমারিতে থরে থরে সাজানো থাকতো বাহারি মূল্যবান পোশাক সহ নামি দামি ব্র্যান্ডের স্যুট। নাম করা ব্র্যান্ডের পানীয় আসতো বিলেত থেকে। মধুর মাথায় যখনই কোনো কবিতার লাইন আসতো, মধু তার প্রিয় বন্ধু গৌরকে তক্ষুনি শোনানোর জন্য ব্যাকুল হয়ে যেত। গৌরসহ প্রচুর বন্ধুবান্ধবকে নিয়ে বাড়িতে আসতেন তিনি। লোভনীয় ভোজন ও পানীয়ের জোয়ার বসত যেন। এদের মধ্যে গৌরদাস বসাক গৌর, রাজনারায়ণ বসু, ভূদেব মুখোপাধ্যায় প্রমুখ মধুর কবিতা শোনার টানে এলেও অন্যরা আসতো শুধুমাত্র পানীয় ও খাবারের লোভে। পিতার অট্টালিকায় বিলাসবহুল জীবন অতিবাহিত করা দুর্বিনীত এই যুবক মধুসূদনের শেষ পরিণতি কেন এতটা করুণ হয়েছিল? প্রিয় শ্রোতা, আসুন আমরা আজ সেই ঘটনা জানি। আর হ্যাঁ, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন এবং ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে অন্যদেরকেও এই সুন্দর ঘটনা জানার ব্যবস্থা করে দিন। যা বলছিলাম, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, যিনি বাংলা সনেটের জনক, তিনিই কিন্তু মাইকেল মধুসূদন দত্ত, যার ছদ্মনাম টিমোথি পেন পোয়েম। মাইকেল মধুসূদন তার জীবনের দ্বিতীয় পর্বে নিজ মাতৃভাষায় লেখার প্রতি মনোযোগ দিলেও সাহিত্য রচনার শুরুই করেছিলেন তিনি ইংরেজি ভাষায়। পাশ্চাত্য সাহিত্যের প্রতি এক দুর্নিবার আকর্ষণ ছিল তার। তিনি বিশ্বাস করতেন বাংলা ভাষায় কখনোই কালজয়ী সাহিত্য রচনা করা সম্ভব নয়। অথচ এই তিনিই শেষ পর্যন্ত বাংলায় রচনা করেছেন অমর সব কাব্য, নাটক, প্রহসন। মাইকেল মধুসূদন দত্তের জন্ম যশোরের সাগরদাড়িতে 1824 সালের 25শে জানুয়ারি। এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ বংশে জন্মগ্রহণ করলেও যৌবনে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে বিতর্কিত হন। নিজের নাম পরিবর্তন করে রাখেন মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদনের পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার সদর দেওয়ানি আদালতের জাদ্রের উকিল। মা জাহ্নবী দেবী। মধুর বাল্যকাল কেটেছে যশোরের সাগরদাড়িতেই। 7 বছর পর্যন্ত পড়েছেন মা জাহ্নবী দেবীর কাছেই। মূলত মায়ের মাধ্যমেই রামায়ণ, মহাভারত প্রভৃতি পুরাণের সাথে পরিচিতি ঘটে তার, এবং পরবর্তীতে উদ্বুদ্ধ হন মহাকাব্য লেখার প্রতি। সাগরদাড়িতে মধুসূদনের প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় মুফতি লুৎফুল হকের কাছে। বাংলা, ফরাসি ও আরবিতে দক্ষ হন এই বিদ্বান ইমামের কাছে পড়ে। মধুর কলকাতার জীবন শুরু হয় 13 বছর বয়সে খিদিরপুর সার্কুলার গার্ডেন রিচ রোডে। মধুর বাবা রাজনারায়ণ দত্ত খিদিরপুরে এক বিশাল অট্টালিকা নির্মাণ করেছিলেন। অল্প বয়সেই অতুল বিত্ত ও বৈভবে বড় হতে থাকা রাজনারায়ণ দত্ত ও জাহ্নবী দেবীর নয়নের মণি মধু দিন দিন হয়ে উঠতে লাগলেন দুর্বিনীত এবং উদ্ধত। কলকাতায় এনে মধুকে প্রথমে ভর্তি করানো হলো স্থানীয় একটি স্কুলে। এরপর তিনি ভর্তি হন তখনকার স্বনামধন্য হিন্দু কলেজে, যা বর্তমানে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত। তৎকালীন হিন্দু কলেজের অধ্যক্ষ ছিলেন ক্যাপ্টেন D.L. রিচার্ডসন। ভীষণ মেধাবী মধু অল্প কিছুদিনের মধ্যেই রিচার্ডসনের প্রিয়পাত্র হয়ে উঠলেন। মাত্র 18 বছর বয়সেই বিলেতে যাবার এবং মহাকবি হবার বাসনা
মধুর মনে বদ্ধমূল হয়ে ওঠে মূলত মধুসূদনের মনে রিচার্ডসনের কাব্যপ্রীতি সঞ্চারিত করার মাধ্যমে। এছাড়া হিন্দু কলেজে অধ্যয়নরত অবস্থায় ইংরেজ শিক্ষক ও হিন্দু ছাত্রদের প্রতি বৈষম্যমূলক আচরণ মধুর মনে ক্ষোভ ও জেদের সৃষ্টি করে। ইংরেজদের সমকক্ষ হবার তীব্র বাসনা জাগে তার মনে। মধুসূদন ইংরেজ কবি লর্ড বায়রনের সাহিত্য ও জীবন দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। তাকে অবশ্যই বিলেত যেতে হবে এবং মহান সব ইংরেজি সাহিত্য রচনা করতে হবে। এই বোধ থেকেই তিনি বিলেত যাবার জন্য উঠে পড়ে লাগেন। এক পর্যায়ে পরিবারের সমস্ত বিধিনিষেধ অমান্য করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। রেফারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় 1843 সালের 8 ফেব্রুয়ারি মধুসূদন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। অ্যাংলিকান চার্চে তাকে দীক্ষিত করেন পাদ্রি ডিলোট্রি। তিনি মধুসূদনের নাম করেন মাইকেল। এরপর থেকেই মধুসূদন মাইকেল মধুসূদন দত্ত নামে পরিচিত হয়ে ওঠেন। মধুসূদনের ধর্মান্তর তৎকালীন সমাজে ব্যাপক আলোড়ন তৈরি করে। মা জাহ্নবী দেবী কেঁদে-কুটে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। বাবা রাজনারায়ণ দত্ত আদরের দুলাল মধুকে ত্যায্যপুত্র ঘোষণা করেন। খ্রিস্ট ধর্ম গ্রহণের পরে মধুসূদন শিবপুরের বিশপ কলেজে ভর্তি হন। এখানে তিনি গ্রিক, ল্যাটিন, সংস্কৃত প্রভৃতি ভাষা রপ্ত করেন। পুত্রকে ত্যায্য ঘোষণা করলেও রাজনারায়ণ দত্ত পুত্র মধুকে বিশপস কলেজে পড়ার খরচ বহন করেছিলেন। এর 4 বছর পরে তিনি মধুকে টাকা পাঠানো একেবারে বন্ধ করে দেন। আস্তে আস্তে অভাবের জীবনের সাথে পরিচিতি ঘটতে থাকে মধুর। বিশপস কলেজে পড়াশোনা শেষ করে কলকাতায় চাকরির চেষ্টা করেন মধুসূদন দত্ত, কিন্তু ব্যর্থ হন। এরপরে বিশপস কলেজের কিছু মাদ্রাজি বন্ধুর সাথে ভাগ্যান্বেষণে চলে যান মাদ্রাজ। কথিত আছে মাদ্রাজে, বর্তমানে চেন্নাই, যাবার গাড়ি ভাড়াও নাকি তিনি জোগাড় করেছিলেন নিজের পাঠ্যপুস্তক বিক্রি করে। মাদ্রাজে তো এলেন, কিন্তু বহু ঘোরাঘুরি করেও তেমন একটা সুবিধা করতে পারলেন না আদরে বড় হওয়া মধুসূদন দত্ত। শেষমেশ স্থানীয় খ্রিস্টান এবং ইংরেজদের সহায়তায় একটি স্কুলে ইংরেজি শিক্ষক হিসাবে যোগ দেন তিনি। বেতন খুবই সামান্য, টানাটানিতে চলাই দায়। ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন ইংরেজি পত্রপত্রিকায় লেখা শুরু করলেন। মাদ্রাজ ক্রনিকল পত্রিকায় ছদ্মনামে লিখতে থাকলেন। পাশাপাশি হিন্দু ক্রনিকল নামেও পত্রিকা সম্পাদনা করতেন মধু। কিন্তু অর্থাভাবে কিছুদিনের মধ্যেই পত্রিকাটি বন্ধ করে দিতে বাধ্য হন। মাত্র 25 বছর বয়সেই নিদারুণ অর্থকষ্টের মধ্যে পতিত হলেন মধু। এই সময়েই তিনি তার প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি রচনা করেন। দক্ষ ইংরেজি লেখক এবং কবি হিসেবে মধুসূদনের সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। দ্য ক্যাপটিভ লেডির একটি কপি মধু উপহার হিসেবে পাঠিয়ে দেন তার প্রিয় বন্ধু গৌর দাস বসাকের কাছে। বন্ধু গৌর আবার সেটি উপহার হিসেবে পাঠালেন যে ইডি বেথুনকে। গ্রন্থটি পড়ে বেথুন সাহেব মুগ্ধ হলেন এবং মাইকেল মধুসূদন দত্তকে চিঠি লিখে দেশে ফিরে আসতে বললেন। বাংলায় কাব্য রচনার পরামর্শ দিলেন। 1856 সালে মধুসূদন কলকাতায় ফিরে আসেন। এরপর বাংলায় সাহিত্য রচনার দিকে মনোযোগ দেন। বহু ভাষাবিদ মধুসূদন মাতৃভাষা বাংলা ছাড়াও আরও 12টি ভাষা জানতেন। ইংরেজি ছাড়াও ল্যাটিন, ফার্সি, গ্রিক, হিব্রু, তেলেগু, তামিল ইত্যাদি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। এমনকি ইটালি ও ফার্সি ভাষায় কবিতাও লিখতে পারতেন। কলকাতায় এসে তিনি বিভিন্ন ভাষায় লিখিত নাটক এবং কাব্যের অনুবাদ করা শুরু করেন। রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ করতে গিয়েই তিনি প্রথমে বাংলা নাট্য সাহিত্যে উপযুক্ত নাটকের অভাব বোধ করতে লাগলেন, যে কারণে বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের প্রথম যাত্রা শুরু হয় মূলত নাট্যকার হিসেবে। 1858 সালে পাইকপাড়ার জমিদার ঈশ্বরচন্দ্র সিংহ ও প্রতাপচন্দ্র সিংহের পৃষ্ঠপোষকতায় কলকাতার বেলগাছিয়ার নাট্যমঞ্চে একটি নাটক মঞ্চায়ন করা হয়। নাটকটি ছিল রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী। শিল্পগুণ বিবর্জিত এই সাধারণ নাটকটির জন্যই জমিদারদের বিপুল উৎসাহ ও অর্থ ব্যয় দেখে মধুসূদনের শিক্ষিত মন ব্যথিত হয়ে ওঠে। তিনি নিজেই এরপর নাট্য রচনায় ব্রতী হন। রামনারায়ণ তর্করত্নের সংস্কৃত নাট্যশৈলীর প্রথা ভেঙে তিনি পাশ্চাত্য নাট্যশৈলীর অনুসরণে প্রথম আধুনিক বাংলা নাটক রচনা করেন। 1859 সাল থেকে 1861 সাল এই 3 বছর তিনি নাট্য চর্চা করেন। এ সময়ে রচিত তার বিখ্যাত নাটকগুলি হল শর্মিষ্ঠা, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, কৃষ্ণকুমারী এবং পদ্মাবতী। পদ্মাবতী নাটকেই তিনি প্রথম অমৃতাক্ষর ছন্দ ব্যবহার করেন। 1859 সালের 3রা সেপ্টেম্বর মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক শর্মিষ্ঠা বেলগাছিয়া নাট্যশালা মহা সমারোহে অভিনীত হয়।
প্রকৃত অর্থে এটিই ছিল বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক। 1860 সালে তিনি অমৃতাক্ষর ছন্দে রচনা করেন কাব্য তিলোত্তমা সম্ভব। এরপর একে একে রচনা করতে থাকেন মেঘনাদ বধ কাব্য নামে মহাকাব্য সহ ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা ইত্যাদি কাব্য, নাটক, প্রহসন, কাব্য, অনুবাদ প্রতিটি ক্ষেত্রেই সমান দক্ষতার সাক্ষ্য রেখেছেন মধুসূদন। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি ছিল রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদ বধ মহাকাব্য। তার রচিত মেঘনাদ বধ মহাকাব্য প্রকাশ করা এবং পরিচিত করে তোলা সহজ কাজ ছিল না। তারপরও এই মহাকাব্যটির মাধ্যমে বাংলা সাহিত্যে এক স্বতন্ত্র ভাব পরিলক্ষিত হয়। এই কাব্যে তিনি প্রথম হোমেরিক স্টাইলের লেখার প্রবর্তন করেন। সাহিত্য রচনায় তিনি একসময় প্রতিষ্ঠা লাভ করলেও ব্যক্তিগত জীবনে ছিলেন মারাত্মক অসুখী। মাদ্রাজে থাকাকালীন সময়ে তিনি 1848 সালের 31শে জুলাই রেবেকা ম্যাকটাভিস নামের এক ইংরেজ যুবতীকে ভালোবেসে বিয়ে করেন, কিন্তু তাদের দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। অভাব অনটন, মধুসূদন দত্তের একগুঁয়েমি স্বভাব এবং উচ্ছৃঙ্খল জীবনযাপনের ফলে তাদের সংসারে অশান্তি লেগেই থাকত। এক পর্যায়ে তারা আলাদা হয়ে যান। রেবেকার গর্ভে মধুসূদনের 2 পুত্র ও 2 কন্যার জন্ম হয়। বিবাহ বিচ্ছেদের অল্প কিছুকাল পরেই মধুসূদন দত্ত মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজের কোনো এক শিক্ষকের কন্যার সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মধুসূদনের দ্বিতীয় স্ত্রী ছিলেন হেনরিয়েটা নামের এক ফরাসি তরুণী। সর্বগুণ সম্পন্ন মার্জিত রুচির মেয়ে ছিলেন এই হেনরিয়েটা। শর্মিষ্ঠা ও নেপোলিয়ন নামের 2 পুত্রকন্যার জন্ম দেন হেনরিয়েটা। মধুসূদন দত্তের মৃত্যুর পূর্ব পর্যন্ত মধুসূদন দত্তের জীবনসঙ্গী ছিলেন তিনি। বিপুল বিত্ত বৈভব ও প্রাচুর্যের মাঝে বড় হওয়া মধুসূদন দত্তের শেষ জীবন ছিল ভীষণ বেদনাদায়ক। তার পিতা রাজনারায়ণ দত্ত মৃত্যুর পূর্বে মধুকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেন। এদিকে নিজেও লেখালেখি করে তেমন অর্থের মুখ দেখতে পাননি। যতটুকু পেতেন মদ্যপান এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের পেছনেই ব্যয় করতেন। বেহিসেবি হবার কারণে হাতে টাকা পয়সাও থাকতো না, ফলে ঋণগ্রস্ত হয়ে পড়তেন। আর্থিক সচ্ছলতা লাভের উদ্দেশ্যে একসময় আইন ব্যবসার দিকেও ঝুঁকেছিলেন, কিন্তু অস্থির চিত্তের মধু সেখানেও সফল হতে পারেননি। অথচ পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন সে সময়কার প্রথিতযশা উকিল। অতিরিক্ত মদ্যপান এবং অর্থাভাবে একসময় অসুস্থ হয়ে পড়েন তিনি। চরম দারিদ্র্য অবস্থায় কপর্দক শূন্য হয়ে 1873 খ্রিস্টাব্দের 29শে জুন আলিপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন মাইকেল মধুসূদন দত্ত। দুর্বিনীত এই কবি চলে গেলেন মাত্র 49 বছর বয়সে। অথচ আরও অনেক কিছু দেবার লেখার বাকি ছিল তার, কিন্তু উদ্ধত স্বভাব, অমিতব্যয়ী জীবনবোধ, উচ্ছৃঙ্খল ও বেপরোয়া জীবনযাত্রার কারণে অকালেই চলে যেতে হয় বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্র মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সামনের পর্বে কথা বলবো অন্য কোনো ঘটনা নিয়ে বা ইতিহাসের অন্য কোনো উপাখ্যান নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।